এক দশক আটকে থাকার পর চীনের ৪ জাহাজ কোটি টাকার প্রকল্পে অনুমোদন। তারেক রহমানের চীন সফরের ঠিক আগে এই সিদ্ধান্ত কি নতুন ভূরাজনীতির হিসাব? একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক। একটা প্রকল্প যেটা ২০১৬ সালে স্বাক্ষর হয়েছিল সেটা ২০২৬ সালে এসে হঠাৎ করে অনুমোদন পেল। এটা ঠিক কেন হলো? পুরো দশক, একটি যুগ পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে আওয়ামী লীগ সরকার নানা রকমের টালবাহানা করে চীনের এই বিশাল বিনিয়োগ প্রস্তাবটি আটকে রেখেছিল। সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে এই প্রকল্পের ফাইল যেন কুণ্ডলি পাকিয়েই আটকে ছিল। কেউ বলছেন ঠিকাদার নিয়োগে জটিলতা, আবার কেউ বলছেন মালিকানা সংকট। কিন্তু আসল কারণটা কি শুধুই এটুকুই? প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো চট্টগ্রামের আনোয়ারায় ৪,০০০ কোটি টাকার সেই চীনা অর্থনৈতিক জোন নিয়ে, যেটা হঠাৎ করে এখন আলোর মুখ দেখছে। ঠিক সেই সময় যখন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাচ্ছেন, তার আগে এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আছে ভূরাজনীতির এক বড় হিসাব? পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি। ২০১৪ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রথমবারের মতো এই অর্থনৈতিক জোনের আলোচনা শুরু হয়েছিল। এরপর ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজে ঢাকায় আসেন এবং দুই দেশের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়। একই বছরে জমি অধিগ্রহণের কাজটিও সম্পন্ন করা হয়েছিল। কিন্তু এরপরই যেন রহস্যময়ভাবে থমকে যায় সবকিছু। সরকারিভাবে বলা হয়ে থাকে ঠিকাদার নিয়োগে জটিলতা এবং মালিকানা নিয়ে বিতর্কের কথা। ২০২২ সালে নতুন ডেভেলপার হিসেবে আসে চায়না রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন, সংক্ষেপে সিআরবিসি। কিন্তু এখানে একটু খেয়াল করলে একটা বিষয় চোখে পড়বে। এই সিআরবিসি আবার সম্ভাব্যতা যাচাইয়ের কাজটিও করেছে। মানে একই প্রতিষ্ঠান দুটো ভিন্ন ভূমিকায় কাজ করছে। সরকারি ক্রয় নীতির নজরে এটা সাধারণত অনুমোদনযোগ্য নয়। তাহলে কি শুধু নিয়মের জটিলতার ছোটায় আটকে রেখেছিল এই প্রকল্পটিকে, নাকি পেছন থেকে অন্য কোনো শক্তি কাজ করছিল? চট্টগ্রামের আনোয়ারা হলো বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের একটি এলাকা, যা মিয়ানমার সীমান্তের কাছে এবং বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। ভৌগোলিকভাবে এটি ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। এখন ভাবুন তো, এই জায়গায় যদি চীন একটি বড় অর্থনৈতিক জোন গড়ে তোলে, সেখানে চীনা বিনিয়োগকারীরা আসে, চীনা অবকাঠামো তৈরি হয়, চীনা কোম্পানিগুলো সেখানে কাজ করে, তাহলে ভারতের কৌশলগত উদ্বেগ আসলে কোথায় গিয়ে দাঁড়ায়? বিশেষজ্ঞরা যেটা বলছেন সেটা হলো, ভারত সবসময় চেয়েছে বাংলাদেশে চীনার প্রভাব সীমিত থাকুক, বিশেষ করে বন্দর এবং উপকূলীয় এলাকায়। আর আওয়ামী লীগ সরকার ছিল মূলত ভারতপন্থী। তাদের আমলে যে প্রকল্পগুলো বারবার আটকে গেছে তা ধীরে ধীরে এগিয়েছে। তার মধ্যে এই চীনের অর্থনৈতিক জোনটি একটি বড় উদাহরণ। বেজার নির্বাহী সদস্য নজরুল ইসলাম নিজেই বলেছেন, আগে সরকারের অগ্রাধিকারে হয়তো এই জোনটি ছিল না। এই হয়তো শব্দটার মধ্যেই লুকিয়ে আছে অনেক কথা, যেটা আপনারা বুঝে নিতে পারেন। আগস্ট ২০২৪-এর পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। নতুন সরকার এসেছে, আর এই সরকারের পররাষ্ট্রনীতিতে একটা স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন। এরপর তিনি যাবেন চীন সফরে। এটা কোনো প্রতীকী বিষয় নয়, এটা একটা সুস্পষ্ট কূটনৈতিক বার্তা। কারণ দীর্ঘদিন ধরে এশিয়ার দেশগুলোতে এই নিয়মটি প্রায় অলিখিত ছিল যে নতুন সরকারের প্রথম সফর করে নিকটতম বড় প্রতিবেশী দেশকে। বাংলাদেশের ক্ষেত্রে সেটা ছিল ভারত, কিন্তু এবার সেই ধারাও ভেঙে গেল। আর এই সফরের ঠিক আগেই পাশ হলো ৪,০০০ কোটি টাকার চীনের এই আনোয়ারা জোন প্রকল্পটি। এটা শুধু একটা অর্থনৈতিক সিদ্ধান্তই নয়, এটা একটা ভূরাজনৈতিক সংকেত। চট্টগ্রামের আনোয়ারায় ৭৮৩ একর জমিতে গড়ে উঠবে এই চীনের অর্থনৈতিক জোট। সরকার থেকে সরকার, অর্থাৎ G2G ভিত্তিতে এটি পরিচালিত হবে। মোট ব্যয় ধরা হয়েছে এই প্রকল্পের ৪,১৮৯ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে প্রায় ১৭২২ কোটি টাকা। বাকি ১৪৬৭ কোটি টাকা আসবে চীনের সহায়তা থেকে। এই প্রকল্পের কাজ শুরু হবে ২০২৭ সালের জানুয়ারিতে, আর শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০৩১ সালে। এই জোনে থাকবে বিদ্যুৎ সঞ্চালন লাইন, ১২ মিটার প্রশস্ত সড়ক, গ্যাস লাইন, পানি শোধনাগার এবং ১২০০ মিটার দীর্ঘ জেটি। আর কর্মসংস্থান হিসেবে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে এই চীনের অর্থনৈতিক জোনে। ইতিমধ্যেই শতাধিক চীনা কোম্পানি এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে। পরিকল্পনাকারীদের লক্ষ্য শুধু পোশাক শিল্পের উপর নির্ভরশীল একটি শিল্পাঞ্চল গড়ে তোলা নয়, বরং চামড়াজাত পণ্য, মেডিকেল যন্ত্রপাতি, হালকা প্রকৌশল, ইলেকট্রনিক্স, রাসায়নিক শিল্প এবং উচ্চমূল্য সংযোজনকারী উৎপাদন খাতকে অন্তর্ভুক্ত করে একটি বহুমুখী শিল্প ইকোসিস্টেম তৈরি করা। যদি এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে এটি বাংলাদেশের শিল্পাঞ্চলের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তবে সম্ভাবনার পাশাপাশি বাস্তব কিছু চ্যালেঞ্জও রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হলো অবকাঠামোগত সক্ষমতা, বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের বিষয়
বিষয়টি এখনও বাংলাদেশের শিল্প খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়। একটি বৃহৎ শিল্পাঞ্চল পূর্ণ সক্ষমতায় পরিচালনা করতে হলে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন, নতুন বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, গ্যাস সরবরাহ এবং পরিবহন অবকাঠামো উন্নয়নের বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল চীনা বিনিয়োগের ধারাবাহিকতা। গত এক দশকে বাংলাদেশ চীন অর্থনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হলেও বিভিন্ন সময় বিনিয়োগ ও ঋণ প্রবাহের গতি ওঠানামা করছে। ফলে অনেক পর্যবেক্ষক জানতে চাইছেন, এই নতুন অর্থনৈতিক অঞ্চলে কি সত্যি দীর্ঘমেয়াদী এবং বড় আকারের বিনিয়োগ আকর্ষণ করতে পারবে, নাকি এটি প্রাথমিক আগ্রহের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রকল্পের গুরুত্ব শুধু অর্থনৈতিক নয়, এর একটি কৌশলগত মাত্রাও রয়েছে। বাংলাদেশ বর্তমানে এমন একটি অবস্থানে রয়েছে যেখানে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের সংযোগস্থল হিসেবে তার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে বৃহৎ শক্তিগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনার প্রতি আগ্রহ দেখাচ্ছে। তবে এখানেই সবচেয়ে আলোচিত প্রশ্নটি সামনে আসে, এই প্রকল্পটি শুধুই অর্থনৈতিক উদ্যোগ নাকি এটি বৃহৎ আঞ্চলিক কূটনীতির অংশ। কিছু বিশ্লেষক মনে করেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পায়ন ত্বরান্বিত করাই এর মূল উদ্দেশ্য। অন্যদিকে আরেকটি মত হল, বৃহৎ শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতার বাস্তবতায় অর্থনৈতিক প্রকল্পগুলো প্রায় কৌশলগত গুরুত্ব বহন করে। তবে অধিকাংশ বিশেষজ্ঞের মতে বিষয়টিকে এক পক্ষের দিকে ঝুঁকে পড়া হিসেবে দেখার চেয়ে বহুমুখী অংশীদারিত্বের কৌশল হিসেবে দেখা বেশি যৌক্তিক। বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে অর্থনৈতিক সুযোগ বাড়ানোর নীতি অনুসরণ করে আসছে। সেই প্রেক্ষাপটে চীনা বিনিয়োগ বৃদ্ধি মানেই অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে যাবে এমন সিদ্ধান্তে পৌঁছানো এখনই তাড়াহুড়ো হবে। সব মিলিয়ে বলা যায়, এই প্রকল্প বাংলাদেশের জন্য একটি বড় অর্থনৈতিক সুযোগের দ্বার খুলে দিতে পারে। তবে এর সফলতা নির্ভর করবে অবকাঠামোগত প্রস্তুতি, নীতিগত স্থিতিশীলতা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার অংশ। অর্থনীতি ও ভূরাজনীতি এখানে পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই আগামী কয়েক বছরে নির্ধারণ করবে এই উদ্যোগ বাংলাদেশের শিল্পায়ন ও আন্তর্জাতিক অবস্থানকে কতটা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।